আবারও স্বাগত ২১শে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, এখন রয়েছে দেশের বীমা খাত নিয়ে বিশেষ আলোচনা, আর এই আলোচনার জন্য আমাদের স্টুডিওতে রয়েছেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ জালালুল আজিম। দর্শক, ২১শে বিজনেসের অংশটি দেখবেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ ইটিভিকে এবং আপনাকে। বীমা সেক্টরের বর্তমান কি অবস্থা? না, আমি আসলে আমরা বাংলাদেশ সরকার এবং যারা পলিসি মেকিংয়ে থাকেন, আমি খুব হতাশার সাথেই বলছি যে এই সেক্টরটা এখন পর্যন্ত আমরা অবহেলিতই রয়ে গেলাম আর কি। অথচ যথেষ্ট সম্ভাবনাময় একটা সেক্টর, যে সেক্টরটা বাংলাদেশের অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখতে পারে, বাংলাদেশের এই যে বেকারত্ব সমস্যা দূরকরণে একটা ভূমিকা রাখতে পারে, এবং মানুষের বা দেশের আর্থিক যে সমস্ত বিপর্যয়গুলো হয় সেখানেও একটা বড় ভূমিকা রাখতে পারে। কিন্তু আমরা এটা সেরকম গুরুত্ব আমরা পাচ্ছি না পলিসি মেকারদের কাছ থেকেও, এবং আমি বলবো সরকারের কাছ থেকেও। এর ছোট্ট একটা রিসেন্ট উদাহরণ যদি আমি বলি, যে আমাদের ৮২টা কোম্পানি, তার একটা নিয়ন্ত্রক সংস্থা আছে যেটাকে আমরা ইডরা বলি, বা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এই বিগত ২ বছরে এই কর্তৃপক্ষের ২বার চেয়ারম্যান এবং তার সদস্য চেঞ্জ হয়েছে। এই মুহূর্তে ফুল ফ্লেজেড কোনো চেয়ারম্যান নেই, উনিও মাসখানিকের উপর হয়ে পদত্যাগ করেছেন। সম্প্রতি একজনকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেক্টরের অভিভাবকহীন থাকা এটাই কিন্তু প্রমাণ করে যে আসলে আমরা সেইভাবে গুরুত্ব পাচ্ছি না। তো এইটা কিছুটা হতাশার সুরেই আমি বললাম, যে কারণেই আমরা সার্বিকভাবে এই সেক্টরটাকে যেভাবে আগানোর চিন্তা করছি সেখানেও কিছুটা আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। এই যে হতাশার দায়টা কাকে দেবেন? এটার দায় তো আমি বলবো সরকারকে আমি দেব। আচ্ছা, কারণ এটা তাদের দায়িত্বের মধ্যে পড়ে, এটা আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর দায়িত্বের ভিতরে না। আমরা দাবি করতে পারি, কিন্তু দাবি করা লাগবে কেন? কারণ কিছু জিনিস তো আছে যেটা যারা নীতি নির্ধারক থাকেন তাদেরকেই চিন্তা করে করতে হবে, এবং কিছু গুরুত্বপূর্ণ পদ আছেন যেটা বেশি দিন খালি রাখা ঠিক না। তো এই জন্য আমি মনে করি অতি দ্রুত এই সেক্টরে আমাদের একজন পূর্ণকালীন অর্থাৎ ফুল ফ্লেজেড যে চেয়ারম্যান দরকার, সেটা নিয়োগ করা দরকার। তাহলে যে মাঝখানে যে গ্যাপগুলো আমাদের হয়েছে, যে সমস্ত কর্মকাণ্ড নিয়ে আমরা বীমা খাতকে এগিয়ে নিয়ে যাব, সেগুলো আবার চালু করা সম্ভব হবে। তো সেই জায়গা থেকে আমি যদি একটু বলি যে এই যে কমিশন বা সংস্থা, এদের বিষয়টা না হয় আমরা একটু বাদ দিলাম, কিন্তু এই যে একটা ইমেজ সংকট রয়েছে এই সেক্টরের সাধারণ মানুষের, আমি যদি একটু উন্নত বিশ্বের কথা বাদই দিলাম, আমরা যদি পার্শ্ববর্তী দেশের কথা একটু বলি, যে ভারতের কথা বলি, সেখানে প্রত্যেক ঘরে ঘরে বীমা আছে প্রত্যেকেই। ইভেন একজন সামান্য চা দোকানদার, তারও হচ্ছে একটা বীমা করা আছে। কিন্তু সেই জায়গাটাতে ইমেজ সংকটটা কেন? এটার দায় টাকা তাহলে আমরা, আপনি যথার্থই বলেছেন, এটার দায় আমরা কয়েক পক্ষকে নিতে হবে। প্রথমত আমরা যারা বীমা কোম্পানি পরিচালনা করি, এই দায়টা আমাদের আছে। যারা বীমা কোম্পানিগুলো এই ব্যবসাটার সাথে সম্পৃক্ত, অর্থাৎ আমি পরিচালকবৃন্দ বলবো, তাদেরও কিছু দায়ভার নিতে হবে। আমাদের যারা নিয়ন্ত্রণ করেন তাদেরকেও কিছু দায়ভার নিতে হবে। এই সম্মিলিত দায়ভারের কারণেই কিন্তু আমরা ইমেজটাকে এখনো ভালো করতে পারিনি। ইমেজ ভালো করতে গেলে প্রথম যে কারণটা হবে, যে আমরা বীমা কোম্পানিগুলো যে কমিটমেন্ট করি, যে অর্থাৎ মানুষের প্রয়োজনে যদি তার বীমা করা থাকে তাহলে বীমা কোম্পানিগুলো এগিয়ে আসবে, অর্থাৎ তাদের দাবি দাওয়াগুলো পূরণ করবে। দুর্ভাগ্য হলো সত্য যে এখন পর্যন্ত আমি যদি জীবন বীমা কোম্পানিগুলোর কথা বলি, 10 লক্ষ গ্রাহক এখনো কোম্পানিগুলোর কাছে টাকা পাবে, যেটার পরিমাণ প্রায় 4,500 কোটি টাকার মতো। আর সাধারণ বীমার ক্ষেত্রে পরশুদিন একটা রিপোর্ট দেখলাম, আমি যদি এই ইনফরমেশনটা একটু কারেকশন করি, যে আমি লাস্ট যেটা দেখেছি এটা 12 লাখের মতো আছে। আচ্ছা, 10 to 12 লাখ ধরেন আর কি, এটা একদম অ্যাকুরেট ওইভাবে তো পাবলিশ হয়নি, নিউজ পেপারে যেটা আসছে আমি সেখান থেকে বললাম এটাই হবে 10 to 12 লাখ, এবং 4 থেকে 4,500 কোটি টাকা। এটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্সের কথা বললাম। আর সাধারণ বীমার ক্ষেত্রে আছে যে সেখানে প্রায় 75% বীমা দাবি অপরিশোধিত আছে। তাহলে এই যে কমিটমেন্ট করে আমরা বীমাগুলো করছি, সেটা যদি আমি ফুলফিল না করি তাহলে কোনোদিনই আমরা আমাদের ইমেজ ভালো করতে পারবো না। তো এটার জন্য দায় আমাদের প্রত্যেকের নিতে হবে, যে আমরা ম্যানেজমেন্ট যারা, তাদের দায়। কারণ আমরা কেন প্রপারলি হয়তো কোম্পানিগুলোকে ম্যানেজ করতে পারছি না, যে কারণে বীমা দাবি দিতে পারছি না। সেকেন্ড হলো, যারা বাংলাদেশের এই কোম্পানিগুলো পরিচালনা করেন, পরিচালনা পর্ষদ, তাদের তদারকিতে একটা বড় ধরনের ঘাটতি রয়ে গেছে। আর
আমি ইটজাকে বলবো যে যেহেতু সরকারের তরফ থেকে তারা গ্রাহকদের স্বার্থ দেখার কথা, তো তারাও সেই জায়গায় নিশ্চয়ই তাদের কিছু গাফিলতি আছে। তো এই সম্মিলিতভাবেই কিন্তু আমরা দায়ী। এখন এইখান থেকে আমাদের উত্তরাইতে হবে, এর কোনো বিকল্প নাই। তো এইটার জন্য আমি জীবন বীমার আলোকে যদি কথাটা বলি, যে এই বিগত যে চেয়ারম্যান সাহেব ছিলেন উনি একটা উদ্যোগ নিয়েছিলেন ইন্টারিম গভর্নমেন্টের সময়। সেটা হচ্ছে যে 15টা জীবন বীমা কোম্পানি যারা বীমা দাবি পরিশোধ করছে না বা করার সক্ষমতা হারিয়ে ফেলেছে, তাদেরকে একীভূত করে ডোনার এজেন্সিদের সহায়তা নিয়ে বা সরকারের কাছ থেকে হয়তো আমি এখানে একটু ইন্টারাপ্ট করব যে আমরা সেই জায়গাটা একটু পরে আসব, যে 15টি দুর্বল কোম্পানি নিয়ে যে মার্জারের একটা কথা চলছিল সেই জায়গাটাতে আমরা একটু পরেই আসছি। কিন্তু তার আগে একটু বলবো যে আপনি আমরা যেটা বলছিলাম যে ইমেজ সংকট বলেন বা আস্থার সংকট যেটা আমরা বলছি, সেটার জন্য কিন্তু এই যে ব্যাংক অ্যাসুরেন্স এইটার একটা উদ্যোগ নেওয়া হয়েছিল এবং দীর্ঘদিন ধরে কিন্তু এটা নিয়ে আলোচনা হচ্ছিল, কিন্তু সর্বোপরি কিন্তু এটা হয়েছে। এবং আপনি যেটা অফেয়ারে বলছিলেন যে 2025 সাল থেকে এটা মোটামুটি কার্যক্রম শুরু হয়েছে। তো তারপরে কি আপনার যে আস্থার সংকটটা ছিল সেই জায়গা থেকে কিছুটা উঠতে পেরেছি আমরা? হ্যাঁ, আমরা কিছুটা উঠেছি আমি মনে করি। ব্যাংক অ্যাসুরেন্সে আমরা যদিও 23 সালের ডিসেম্বরে এটার গাইডলাইনটা তৈরি হয়, 24 সালটা বেশিরভাগ কোম্পানিগুলোই প্রস্তুতি নিতেই চলে গেছে। 25 সালে যেটা শুরু হয়েছে আমি মনে করি শুরুটা ভালো। এবং এখানে আমরা যে কাজটা করছি, এখানে ডিজিটাল প্রযুক্তিগুলো আমরা চালু করেছি। অর্থাৎ আগে যে ম্যানুয়াল পদ্ধতিতে ধরেন একটা ইন্স্যুরেন্স করতে গেলে অ্যাপ্লিকেশন ফিল আপ করতে হতো, এখন সেটা কিন্তু ডিজিটালি হয়ে যাচ্ছে। আমরা ব্যাংকের ডাটা এপিআই এর মাধ্যমে কালেক্ট করে ইনস্ট্যান্টলি আমাদের সার্ভারে চলে আসছে। এবং একটা এজ পর্যন্ত 45 এবং 5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত বিমাটা তাৎক্ষণিকভাবে ইস্যু হয়ে যাচ্ছে। এটা হচ্ছে পলিসি করার ক্ষেত্রে মনে করেন এখন খুব সাথে সাথেই হয়ে যাচ্ছে। মানে এক্ষেত্রে কি কিছুটা হলেও পলিসি মেকার বেড়েছে, মানে আপনাদের পলিসির সংখ্যা বাড়ছে? অবশ্যই, কারণ ব্যাংকে আমরা যে ব্যবসাগুলো করেছি কয়েক হাজার এই 25 সালে, এটা তো অবশ্যই আমার সংখ্যাকে বেড়েছে। পাশাপাশি গ্রাহকের বীমা দাবি পরিশোধের ক্ষেত্রেও কিন্তু আমরা অনেক পেপারস এখন আর চাচ্ছি না তাদের জন্য। আমরা তাদেরকে পেমেন্ট শুরু হবে খুব তাড়াতাড়ি, ধরেন প্রায় 2 বছর হয়ে গেলেই আমাদের যে পলিসিগুলো তাতে পেমেন্ট শুরু হয়ে যায়। তো সেটাও কিন্তু আমরা কোনো রকম ঝামেলা ছাড়া তার অ্যাকাউন্টে যেদিন ওনার প্রাপ্য হবে তার পরের দিন তার অ্যাকাউন্টে গিয়ে চলে যাবে। মানে এক্ষেত্রে কি ক্লেম করতে হবে? তাকে আর ক্লেম করতে হবে না। আমরা সিস্টেমটা ওইভাবে ডেভেলপ করছি। তো এইটা ব্যাংক অ্যাসুরেন্সের ক্ষেত্রে আমরা শুরু থেকেই হয়ে গেল। পাশাপাশি আমরা আমাদের যে ট্র্যাডিশনাল সিস্টেমে যেটা হয়, সেখানেও আমি আমাদের কোম্পানির কথা বলতে পারি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। আমরা একটা পাইলট প্রজেক্ট শুরু করেছি ইতিমধ্যেই, এবং আমরা 25 সালে প্রায় 5 কোটি টাকার এই বীমা দাবি দিয়েছি, যেখানে কোনো রকম কাগজপত্র দিতে হয়নি, এবং তার যেদিন পাওয়ার কথা ছিল তার 2 ওয়ার্কিং ডেজের ভিতরেই তার অ্যাকাউন্টে চলে গেছে। অনেক সময় দেখা গেছে, এমন শুধু তাই না, যে গ্রাহকরা আমরা SMS দিয়ে জানিয়েছি, যার ফলে অনেক গ্রাহক হয়তো ভুলেই গেছিল আর কি, কিন্তু SMS পাওয়ার পরে যে ঘটনা কি, আমার অ্যাকাউন্টে কোত্থেকে টাকাটা আসলো, দেখা গেল যে না, প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের টাকাটা আসছে। তো এই জিনিসগুলো যদি আমরা সব কোম্পানি করতে পারি, তাহলে কিন্তু ইমেজ সংকট থেকে আমরা বের হয়ে আসতে পারবো। কিন্তু সেটা তো গেল শুধুমাত্র এই যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স বলেন বা মেট লাইফ বলেন, এই একটা দুটো ইন্স্যুরেন্স কোম্পানি দিয়ে তো আসলে পুরো সেক্টরের অবস্থাটা হচ্ছে আমরা মেজারমেন্ট করতে পারি না। তো সেই জায়গাটাতে আসলে কি করা উচিত? এই জায়গাটাই আমি আবার ব্যাকটা বলতে হয় যে আমাদের বাংলাদেশের ইন্স্যুরেন্স কোম্পানি হয়ে গেছে এত বেশি যে 82টা কোম্পানি মোট, যেটা আপনি আমাদের পার্শ্ববর্তী দেশের কথা বললেন, সেখানে কিন্তু 52টা। তো পার্শ্ববর্তী দেশ আমাদের থেকে অনেক বড় অর্থনীতি এবং লোক সংখ্যা কয়েক গুণ। তো সেখানে 52টা, অথচ আমরা 82টা চলে গেছি। তো এগুলা সম্পূর্ণ রাজনৈতিক বিবেচনায় কোম্পানিগুলো দেওয়া হয়েছিল। আদৌ প্রয়োজন আছে কিনা সেই ফিজিবিলিটি স্টাডি করা হয়নি। এই কোম্পানিগুলো পরিচালনা করার মতো প্রফেশনাল দক্ষ লোক আছে কিনা সেটা বিবেচনায় আনা হয়নি। তো যার ফলে রুট কস্ট আমি মনে করি যে বাংলাদেশে প্রয়োজনের তুলনায় অনেক বেশি সংখ্যক ইন্স্যুরেন্স কোম্পানিকে লাইসেন্স দেওয়া হয়েছে। তো যার ফলে এখান থেকে বের হয়ে আসতে গেলে আমাদের সংখ্যা কমাতেই হবে, এর কোনো বিকল্প নাই। এবং আমরা যে কোম্পানিগুলো, হাতে গোনা কয়েকটা কোম্পানি আছে যারা ভালো, আমরা ভালোরাই কম্পিটিশন করতেছি আরও ভালো হওয়ার জন্য, কিন্তু একটা বড় অংশ রয়ে গেছে যারা তাদের সব ধরনের সক্ষমতা হারিয়ে ফেলেছে। এইখানে সরকারকে খুব কঠোর পদক্ষেপ নিতে হবে। জি, আমরা এই বিষয় নিয়ে আরও আলোচনা ফিরব, তার আগে একটি বিরতি নিয়ে আসছি। দর্শক, এ পর্যায়ে নিচ্ছে একটা বিরতি, ফিরবো একটু পরেই, ততক্ষণ সঙ্গেই থাকুন।
আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। দর্শক, বিরতির আগে দেশের বীমা খাত নিয়ে আমরা কথা বলছিলাম। প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ জালালুল আজিমের সঙ্গে। প্রিয় দর্শক, একুশে বিজনেসের এই অংশটি দেখছেন আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সৌজন্যে, পাওয়ার্ড বাই ন্যাশনাল এগ্রি কেয়ার গ্রুপ। আমরা আবারও তার সঙ্গে আলোচনায় ফিরছি। বিরতির আগে যদিও বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম এবং আপনি একটা পর্যায়ে বলছিলেন যে এই যে ভারতের বীমা কোম্পানির সংখ্যা মাত্র 52টা, সেখানে আমাদের দেশে হচ্ছে 82টা, অনেক বেশি, যেটা আসলে দরকার নাই। আমি মনে করি দরকার নেই। সেই জায়গা থেকে এটাও বলছিলেন যে বেশ কিছু, যার ফলে দেখা যায় যে আপনাদের ঘন ঘন হচ্ছে ইডরার যে চেয়ারম্যান চেঞ্জ হচ্ছে, তো সেই জায়গা থেকে আসলে কোম্পানিগুলোকে দেখভাল করার সময় বিভিন্ন ঝামেলা হতে পারে। তো এই যে দুর্বল কোম্পানিগুলোকে নিয়ে একটা মার্জারের একটা কথা চলছিল, তো এটা এখন কোন সিচুয়েশনে আছে? আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই পদক্ষেপটা খুব ভালো একটা পদক্ষেপ ছিল। তো তখন তো ইন্টারিম গভর্নমেন্ট থাকা অবস্থায় এটা একটা অধ্যাদেশের আলোকে চিন্তা ভাবনা করা হচ্ছিল। তো এখন যেহেতু ইলেকটেড গভর্নমেন্ট চলে আসছে, পার্লামেন্ট ফর্ম হয়ে গেছে, এখন এটাকে তো অধ্যাদেশে হবে না, আইন করেই করতে হবে। তো আমি মনে করি যে এখন কর্তৃপক্ষের উচিত এটাকে আইনের ফরম্যাটে এনে এই কাজটা করা। কারণ দুর্বল কোম্পানিগুলোকে আপনি যদি একটা মার্জারের মাধ্যমে একীভূত করে গ্রাহকের দাবিগুলো পরিশোধ না করতে পারেন, তাদেরকে যদি এই অবস্থায় রাখেন, তারা মার্কেটটাকে আরও নষ্ট করবে। কারণ ইতিমধ্যেই তারা তাদের অনেক দায় হয়ে গেছে যেটা তারা মিটাতে পারছে না। তাকে যদি আপনি আরও অ্যালাউ করেন যে না তুমি থাকো ওই মার্কেটে এবং আরও কিছু ব্যবসা করো, সে ভবিষ্যতেও কোনো দাবি কিন্তু মিটাতে পারবে না। যার ফলে আমরা যদি এই সেক্টরে ইমেজ বাড়াইতে চাই, এদের সম্পর্কে অবশ্যই একটা ভালো পদক্ষেপ নিতে হবে। সেটা যদি খুব কঠিন একটা পদক্ষেপ হয়, আমি মনে করি এটা নেওয়া উচিত। এবং কি ধরনের, যদি একটু শুনি। এই যে আমি যেটা বলি যে যদি যে চিন্তা ভাবনা করে আগের চেয়ারম্যান মহোদয় পদক্ষেপটা নিয়েছিলেন যে 15টাকে একীভূত করে তারা বিভিন্ন সোর্স থেকে ফান্ডিং এনে গ্রাহকদের দাবিগুলো পরিশোধ করবে, পরে এটাকে একটা কোম্পানি হিসাবে তারা তৈরি করবে, তারপর এটাকে তারা আবার প্রাইভেট সেক্টরে সেল করে দিবে বা প্রাইভেট সেক্টরে হ্যান্ড ওভার করার ব্যবস্থা করবে। তাহলে হলো কি, কোম্পানির সংখ্যাটা কমে গেল, 15টা থেকে একটাই আসলো, গ্রাহকের দাবি মিটে গেল, গ্রাহকরা তখন একটা আস্থা ফিরে পাওয়ার পথ পাবে। কিন্তু এটা কি আসলে এতটাই সহজ হবে? আমরা যেটা ওই যে 5 ব্যাংকের ক্ষেত্রে দেখেছি, যেটা নিয়ে সদিচ্ছা যদি থাকে এবং যদি আসলে আমরা করতে চাই, করা সম্ভব, অসম্ভব কিছু না। কারণ 5টা ব্যাংকে যেটা হচ্ছে এখন, আমরা যেটা দেখতে পাচ্ছি, ওটা কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছিল। এখন আমি কি হবে আমি জানি না। তো একইভাবে আমরা ইন্স্যুরেন্স কোম্পানিতে এটা হয় নাই, কিন্তু এটাকে যদি করা হয় তাহলে আমি মনে করি যদি সরকার বা যা সদিচ্ছা থাকে তাহলে এটা করা সম্ভব, এখান থেকে বেরিয়ে আসা সম্ভব। তা নাহলে আপনি কিভাবে করবেন? কারণ যারা স্পন্সর, যারা এই কোম্পানিগুলো করেছিল, তারা তো আর টাকা ইনজেক্ট করবে না এখন কোনো অবস্থাতে। বাংলাদেশের আইনের যে অবস্থা, আপনি যে খুব কঠিন পদক্ষেপ তাদের বিরুদ্ধে নেবেন, সেটাও মানে অনেকটা অসম্ভব ব্যাপার আমি বলবো আর কি। তো যার ফলে এই ধরনের একটা মেকানিজম করে গ্রাহককে উদ্ধার করা এবং কোম্পানিগুলোকে একীভূত করে একটা কোম্পানি হিসাবে, একটা সবল কোম্পানি হিসাবে তাকে তৈরি করে তারপরে আপনি অফলোড করতে পারেন, শেয়ার মার্কেটে ছাড়তে পারেন। কিন্তু আরেকটা বিষয় একটু বলছিলাম যে অনেক সময় আমরা দেখি যে বাংলাদেশ থেকে বিভিন্ন স্টুডেন্টরা যখন বিদেশে পড়তে যায়, তাদেরও কিন্তু বীমা দরকার হয়। ঠিক আছে, সেক্ষেত্রে এই যে বীমাটা যে আসলে দরকার, এটা কিন্তু সাধারণ গ্রাহকদের এখনো এই ধারণাটাই নাই। মানে এটা কেন, এটা নিয়ে কোনো ক্যাম্পেইন, এই জায়গাটা আমাদের একটা বড় ধরনের দুর্বলতা আছে, যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। এটা কিন্তু আমাদের দায়িত্ব, বীমা কোম্পানিগুলোর দায়িত্ব, টু সাম এক্সটেন্ট আমাদের সরকারের তরফ থেকে ইন্টার মাধ্যমে হতে পারে, বা আমাদের একটা ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন আছে, অ্যাসোসিয়েশনটাও এখানে একটা সম্মিলিতভাবে পদক্ষেপ নিতে পারি যে মানুষের কাছে বীমার অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করা। কেন বীমা প্রয়োজন, বীমা কিভাবে মানুষের উপকার করে, এই জিনিসগুলো নিয়ে যদি আমরা পর্যাপ্ত প্রচারণা না চালাতে পারি, তাহলে ইমেজ ভালো করা যাবে না। একইভাবে আমি মনে করি যে সরকারের তরফ থেকে এটা বিগত জাতীয় বীমা নীতিতে অন্তর্ভুক্ত ছিল, কিন্তু বাস্তবায়িত হয় নাই, যে স্কুল কলেজগুলোতেও একটা চ্যাপ্টার বা 2টা চ্যাপ্টার বীমা সম্পর্কে থাকা, যাতে ছোটবেলা থেকে আমাদের যারা লেখাপড়া তারা যারা বীমা সম্পর্কে কিছুটা জানে, তারাও কিন্তু কিছু জানে না। তো এই সম্মিলিত একটা পদক্ষেপ নিলে
আমরা পাশাপাশি আমরা যদি গ্রাহকদের বীমা দাবিগুলো অত্যন্ত সহজভাবে দ্রুততম সময় দিতে পারি, তাহলে একটা সময় গিয়ে মানুষ কিন্তু বীমা সম্পর্কে জি, পজিটিভ আপনি কিছুক্ষণ আগে অ্যাসোসিয়েশনের কথা বলছিলেন। যেহেতু আপনাদের একটা অ্যাসোসিয়েশন আছে, তো সেক্ষেত্রে আপনারাই কিন্তু জানেন যে কোন কোম্পানিগুলো আসলে দুর্বল। তো এই অ্যাসোসিয়েশনের তাদের আসলে কোনো কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বা তাদের কোনো দায় থাকে কিনা? অ্যাসোসিয়েশন একটা ভূমিকা অবশ্যই রাখতে পারে এবং সেটার জন্য অ্যাসোসিয়েশন কিন্তু চেষ্টাও করে। আচ্ছা, কিন্তু সমস্যা হচ্ছে অ্যাসোসিয়েশন তো তার কোনো মানে আইনগত কোনো ক্ষমতা নাই আসলে বাধ্য করার ক্ষেত্রে। অ্যাসোসিয়েশন হয়তো আমরা আলাপ আলোচনা করি, আমরা মোটিভেশনাল কথাগুলো বলতে পারি বা একটা কোম্পানিকে আমরা গাইড করার চেষ্টা করতে পারি, কিন্তু যদি তারা আমাদের কথা না শুনে তাহলে কিন্তু ওই আইনগতভাবে যে অ্যাসোসিয়েশন তাকে বাধ্য করবে সেই সুযোগ নাই। যদিও একটা অংশ রয়ে গেছে যে যেটা আমরা গত কয়েক বছর আগে আমরা এই পদক্ষেপটা নিয়েছি, যে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বাংলাদেশে ব্যবসা করতে গেলে প্রতি বছর নবায়নের একটা লাইসেন্স নিতে হয় সরকারের কাছ থেকে। তো যেটা এখন আছে যে অ্যাসোসিয়েশনে ক্লিয়ারেন্স না নিলে নবায়ন তো দিবে না, এই জায়গাটা কিছুটা পাওয়ারফুল করা হয়েছে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, এখানে আমাদের শেষ করতে হবে আজকে। আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে এখানে সময় দেওয়ার জন্য। আপনাকে আমি টিভিকে আবারও ধন্যবাদ। জি দর্শক, এতক্ষণ দেশের বীমা খাতের নানা দিক ও করণীয় নিয়ে কথা বলছিলেন প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ জালালুল আজিম। নিচ্ছে একটা বিরতি, 2টা 30 মিনিটে আবারও ফিরে আসবো 21শে বিজনেসে। দেখার আমন্ত্রণ রইল, 21-এর সাথেই থাকুন।